স্কুলে যেতে ইচ্ছে করছে না। তুমি দয়া করে আমাকে স্কুলে পাঠিও না। আমি একদম স্কুলে যাব না, আমার একদম ইচ্ছে করছে না আজকে। এরকম বললে কি করে হবে? রোজ রোজ তোর একই বায়না। যা স্কুলে যা, স্কুলে না গেলে তো পিছিয়ে পড়বি। আয় মা আয়, উঠে আয়, আমি গরম গরম চা বানিয়ে দিচ্ছি, তুই চা আর বিস্কিট খেয়ে স্কুলে চলে যা। তোর বাবাও অফিসে যাবে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আয় আর বায়না করিস না, তাড়াতাড়ি উঠে আয়। তুই স্কুলে যা, আমি তোকেও চা বানিয়ে দিচ্ছি, তোর বাবাকেও চা বানিয়ে দিচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। চায়ের নাম শুনে মিতালি ঝটপট ঘুম থেকে উঠে পড়ল। আসলে ছোটবেলা থেকেই মিতালি চা খেতে খুব ভালোবাসতো। মিতালির বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী আর মা হলেন একজন গৃহবধূ। ছোটবেলা থেকে মিতালির এই চায়ের অভ্যাস তার মায়ের জন্যই তৈরি হয়েছিল। কেননা মিতালি যখনই ছোটবেলায় কিছু বায়না করতো খাবার না খাওয়ার জন্য, তখনই তার মা তাকে একটু চা বানিয়ে দিত, আর তখনই সে ঝটপট করে সমস্ত খাবার খেয়ে নিত। এরকমভাবেই মিতালির চা খাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল। মা, ঝটপট আমাকে চা দাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। তুমি আমাকে চা দাও, তাড়াতাড়ি বানিয়ে দাও। আজকে কিন্তু চা বড় কাপে করে দেবে, আমাকে যেন ছোট কাপ দিও না, আমার একদম ভালো লাগে না ছোট কাপে চা খেতে। আমি আজকে অনেক বেশি বেশি করে চা খাবো, আমার অনেক বেশি বেশি চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোকে বড় কাপেই দিয়েছি। আয় তো, আগে দেখ তো, তারপর চিৎকার করিস। চায়ের সঙ্গে দুটো বিস্কুটও খেয়ে নিস, আর না হলে আবার একটু পরেই খিদে পেয়ে যাবে। আর তোকে আমি টিফিনে ম্যাগি বানিয়ে দিচ্ছি। মা, তুমি টিফিনে ম্যাগি দিচ্ছ কেন? তুমি প্লিজ আমাকে একটু ফ্লাক্সের মধ্যে চা দিয়ে দাও, আর টিফিন বক্সের মধ্যে কয়েকটা বিস্কিট দিয়ে দাও, তাহলেই হবে। আমাকে ম্যাগি দিও না প্লিজ। না, এই সকালবেলায় চা খেয়ে যাচ্ছিস, আর তোকে চা দেবো না। ম্যাগি বানিয়ে দিচ্ছি, তুই টিফিনে এটা খেয়ে নিবি। সবসময় বায়না করিস না চা খাওয়ার জন্য। এই মাত্র চা খেয়েছিস, আর চা খাওয়া ভালো নয়। ধুর, এই জন্যই ভালো লাগে না। যাও তো, তোমাকে কোনো টিফিনই দিতে হবে না। আমি যাচ্ছি, স্কুলে চলে যাচ্ছি। এই বলে মিতালি রেগে স্কুলে চলে গেল। মিতালির বাবা তখন মিতালির মাকে বলল, দেখেছো তো কেমন মেয়েকে মানুষ করেছো? তখন বারবার বলেছিলাম মেয়েটাকে এত চা খাইও না। এই চায়ের অভ্যাস তুমিই তৈরি করেছো, এই অভ্যাসের জন্য তুমিই দায়ী। আজকাল তো মেয়েটাকে আর কোনো খাবারই খেতে দেখি না, যখনই দেখি তখনই সে চা খায়। এই তো সেদিন অমল কাকুর দোকানে দেখলাম মেয়ে চা খাচ্ছে। এতই চায়ের অভ্যেস হয়েছে যে আজকাল পাড়ার দোকানে পর্যন্ত গিয়ে সে চা খাচ্ছে। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু তুমি দায়ী। একদিন এরকম করেই তো মেয়েটার শরীর খারাপ হবে। আমি জানি না, তুমি দেখো যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের এই অভ্যেসটা পরিবর্তন করার চেষ্টা করো। এই বলে মিতালির বাবা অফিসে চলে গেল। এই মৌসুমি, চল না একটু ক্যান্টিনে যাই, চা খেয়ে আসি। এখন তো ক্লাস নেই রে, যাই না, চল একটু চা খেয়ে আসি। সেই কখন সকালে চা খেয়েছি, আমার খুব মাথা ধরেছে রে, চল না একটু। না রে মিতালি, এখন আমার চা খেতে একদম ভালো লাগছে না। আর এক্ষুনি তো টিফিন হবে, তখন আমরা সবাই নিজেদের টিফিন খাবো, তুইও তখন খাবার খাস। আজ আমার মা আমাকে চাউমিন দিয়েছে, আমি চাউমিন খেতে খুব ভালোবাসি, তাই আমি চা খেয়ে একদমই মুড নষ্ট করতে চাই না। তুই যা, খাবার হলে খেয়ে আয়, আমি যাব না। আমি তো টিফিনই নিয়ে আসিনি। তোরা সব সময় কেন এমন করিস? চল না একটু চা খেয়ে আসবি আমার সাথে। ভালো লাগে না রে আমার একা একা চা খেতে, সবাই আমার দিকে কেমন তাকায়। চল না একটু সঙ্গ দিবি আমার, প্লিজ মিতালি, চল। মিতালির বন্ধু বান্ধবীরা আসলে কেউই চা খেতে ভালোবাসতো না। যেহেতু তারা সবাই টিফিন নিয়ে আসতো, তাই টিফিন টাইমে তারা নিজেদের টিফিনই খেত, তাই কেউই তার সঙ্গে আর চা খেতে যেতে চাইতো না। তাই মিতালি একা একাই ক্যান্টিনে বসে যত ইচ্ছে চা খেত, প্রায় 2-3 কাপ করে চা একাই খেয়ে ফেলতো এক সময়। এইভাবেই মিতালির স্কুল জীবন শেষ হলো। এখন মিতালি কলেজে পড়ে, এখন মিতালি প্রাপ্তবয়স্ক। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম বল মৌসুমি, কিন্তু তোরা এখনও চা খেতে ভালোবাসিস না, এটা আমার বড্ড বোরিং লাগে। আমি সেই একা একাই চা খাই এখনও। একটা যদি চাখোর বন্ধু পেতাম তাহলে বেশ মজা হতো। সবার মুখে শুনছিলাম কলেজে মৈনাক বলে একটি ছেলে এসেছে, সে নাকি তোর মতনই এরকম চা পাগল। তুই চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিস, তোদের জুটি ভালোই জমবে, চাইলে বিয়েও করতে পারিস। লজ্জা করে না তোর? সব সময় ভুলভাল কথা বলিস। তবে তোর কথাটাও ফেলে দেওয়ার নয়, আজকে একবার দেখি, না হয় যাব ক্যান্টিনে, দেখা যাক তোর ওই মৈনাক ছেলেটির সঙ্গে পরিচয় করে। এই বলে মিতালি এবং মৌসুমি ক্যান্টিনের দিকে রওনা দিল, এবং তারা দেখলো একটি ছেলে তার অনেকগুলি বন্ধুবান্ধব নিয়ে ক্যান্টিনে বসে চা খাচ্ছে। আমি যদি ভুল না করি তুমি মৈনাক, তাই তো? নাইস টু মিট ইউ। অনেক দিন ধরেই তোমার কথা শুনছিলাম, তুমি নাকি চা খেতে খুব ভালোবাসো।
তাহলে আমার সাথে এক কাপ চা খাবে নাকি? হ্যাঁ অবশ্যই, আই এম এ টি লাভার। আমার চা খেতে খুব ভালো লাগে। এতদিন কলেজে আসছি কিন্তু কোনো চা প্রেমী বন্ধু বান্ধব পাইনি। যাক, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল। চলো একটু জমিয়ে চা খাওয়া যাক। আসলে চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা, সেটা কিন্তু সবাই বোঝে না। কি বলো মিতালি? একদম যা বলেছো। তাহলে আজকে থেকে আমরা বন্ধু হলাম। এরকম একজন চা প্রেমী বন্ধু আমি অনেক দিন ধরেই চাইছিলাম। অ্যাট লাস্ট তোমাকে পেলাম। এরকমভাবে মিতালি এবং মৈনাকের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো এবং এই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। এখন মিতালি এবং মৈনাক দুজনেই চাকুরিরত। তাই একদিন দুই বাড়ির সম্মতিতে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হলো। এতদিন আমার ছেলে ছিল চা পাগল, এখন আবার আমার বৌমাটাও হয়েছে চা পাগল। এই দুটো পাগল ছেলে বৌমাকে নিয়ে আমি যে কি করি, হে উপরওয়ালা আমাকে বলে দাও আমি কি করব। বাড়িতে কোনো রান্নাই হয় না, সারাদিন শুধু চা আর চা। আমার আর ভালো লাগে না, সব ছেড়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে। মা তাড়াতাড়ি এক কাপ চা দিন, আজ অফিসে বড্ড চাপ ছিল, আমার প্রচণ্ড মাথা ধরেছে। বৌমা, আজ আমি তোমাদের দুজনের জন্য লুচি আলুর দম বানিয়েছি, একটু টেস্ট করে দেখো তো, ভালো লাগবে। সারাক্ষণ চা খেও না, এখন কম বয়স তাই বুঝতে পারছো না। চা আমাদের শরীরের জন্য এত উপকারী নয়। আমার ছেলেকে তো বলে বলে পাগল হয়ে গেছি আমি, কিছুতেই কথা শোনে না। তুমি অন্তত শোনো বৌমা, নিজেও চা খাওয়া বন্ধ করো আর আমার ছেলেটারও চা খাওয়া বন্ধ করাও। উফ মা, এত জ্ঞান দেবেন না। একেই অফিসের এত চাপ, তার উপরে আপনার এই বকবকানি সহ্য হয় না। আমি নিজেই চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আপনি তো সারাদিন বাড়িতেই বসে থাকেন, একটু অফিস থেকে এলে যে চা বানিয়ে দেবেন তাও দিতে পারেন না। ধুর, ভালো লাগে না, সারাক্ষণ শুধু বকবকানি, একটু শান্তি করে বাড়িতে থাকতেও পারি না। এই শুনে মিতালির শাশুড়ি খুব কষ্ট পেল এবং সে মনের দুঃখে নিজের ঘরে চলে গেল। তখন মৈনাক এলো। মৈনাক এবং মিতালি দুজনে মিলেই চা খেতে শুরু করলো। তারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে চা ছাড়া আর কিছুই খেত না। প্রতিদিন অভ্যাস ছিল তাদের রাতে খাওয়া দাওয়ার পর চা খেতে যাওয়া। যে কোনো দোকানে গিয়ে তারা চা খেয়ে আসতো। এরকমভাবেই তাদের চা খাওয়া দিন দিন বেড়ে যাচ্ছিল। একদিন মৈনাক রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। তখন মিতালি অফিসে চলে গেছিল। হঠাৎ করে মৈনাকের পেটে খুব যন্ত্রণা শুরু হয়। মৈনাক এক প্রকার যন্ত্রণায় কাতরাতে থাকে। মৈনাকের মা মৈনাকের এই অবস্থা দেখে তড়িঘড়ি মৈনাককে হসপিটালে নিয়ে যায়। এদিকে মিতালিও খবর পেয়ে তখন হসপিটালে চলে আসে। আমরা সমস্ত টেস্ট করে দেখেছি মৈনাকের অতিরিক্ত চা খাওয়ার ফলেই শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ভালো ঘুম না হওয়ার ফলে এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে শরীরের ওপর খুব চাপ পড়েছে। আর ডাক্তারবাবু, পেটে যন্ত্রণা কি মৈনাকের এই জন্যই হচ্ছে? হ্যাঁ, এই জন্যই হচ্ছে। অতিরিক্ত চা আমাদের শরীরের জন্য একদমই ভালো না। ওনাকে খুব সাবধানে থাকতে হবে, ভালোভাবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে হবে। দিনে 2 কাপের বেশি চা কোনোভাবেই খাওয়া চলবে না। ভালোভাবে রেস্ট করলে সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত কথা মিতালি শুনছিল এবং সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। তারপর মিতালি তার শাশুড়ি মাকে বলে উঠল, মা, আমাকে ক্ষমা করে দিন। আপনি বারবার আমাদের বলে গেছেন চা না খাওয়ার জন্য, কিন্তু আমরা কোনো মতেই আপনার কোনো কথাই শুনিনি। এতটাই চা খাওয়াতে মশগুল হয়ে পড়েছিলাম যে আমরা ভুলেই গেছিলাম আমাদের স্বাস্থ্যের কথা। আপনাকে বলা হয়নি। আমারও কদিন ধরে খুব পেটে ব্যথা এবং রাতে ভালো ঘুম হচ্ছে না। এবার থেকে আপনার সমস্ত কথা আমরা শুনে চলার চেষ্টা করব মা। 1 কাপের বেশি চা একদম খাবো না, কথা দিলাম। এরকমভাবে মিতালি এবং মৈনাক চা খাওয়া একেবারে কমিয়ে দিল এবং তারা নিয়মিত খাবার খেত। এইভাবেই তারা একসঙ্গে তাদের মাকে নিয়ে আনন্দে জীবন কাটাতে লাগলো। শোন শর্মিষ্ঠা, তোর যখন ছোট যা আসবে না, তখন তোর আর কোনো আদর থাকবে না বাড়িতে। তুই তো আমার সেই বোকা মেয়েই থেকে গেলি। কবে যে বুঝবি, যতদিন না দেওরের বিয়ে হচ্ছে ততদিনই ভালো। বেকার বেকার তুই কেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? মা, তুমি চিন্তা করো না, আমার শাশুড়ি মা খুব ভালো, আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন। আর তাছাড়া দেওরের বিয়ে তো ঠিক হয়ে গেছে, আজ বাদ কাল বিয়ে। তুমি আর এর মধ্যে ঝামেলা করো না। ঠিক আছে, তোর যা ইচ্ছে কর, আমি এখন চলে যাচ্ছি। পরে দেখিস আমাকেই ফোন করে বলতে হবে তোকে কি হচ্ছে না হচ্ছে। এই বলে শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার বাড়ি থেকে চলে গেল।
কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে কাজল এবং অসীমের বিয়ে সম্পন্ন হলো। বিয়েতে প্রচুর পরিমাণে গিফট দেখে শর্মিষ্ঠার শাশুড়ি ছোট বৌমার সঙ্গে অত্যন্ত মিষ্টি মধুর ব্যবহার শুরু করলো এবং এই সমস্ত কিছুই চোখে পড়লো শর্মিষ্ঠার। এরকমই একদিন বড় বৌমা, রান্না বান্না হয়ে গেছে তোমার? ছেলেরা তো আবার খেয়ে দিয়ে অফিসে যাবে। আর তাছাড়া বাড়িতে একটা নতুন বৌমা এসেছে, খেয়াল আছে তো তোমার? বাড়িতে নতুন বৌমা এসেছে মা, কোনো গেস্ট আসেনি। আর তাছাড়া এটা তো ওরও বাড়ি, ও তো এখানে নিজের মতো করেই থাকতে পারে। আপনার ছোট বৌমা বড্ড বেশি নিজের ঘরে সময় কাটাতে পছন্দ করে, নিজের ঘর থেকে তো বেরোই না। যাই হোক বৌমা, এখন যখন বের হতে চাইছে না তখন থাক না ও নিজের ঘরে। আর তাছাড়া কত বড়লোক বাড়ির মেয়ে বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নিতেও ওর একটু সময় লাগবে। একটু সময় দাও, সব ঠিকই হয়ে যাবে। এত বড়লোক বাড়ির মেয়ে তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে বিয়ে করার কি দরকার ছিল? ও তো সমস্ত কিছু দেখে শুনেই এসেছে যে আমাদের বাড়ির পরিবেশ কিরকম। আর তর্ক করো না বৌমা, যাও ছেলেদেরকে খেতে দিয়ে দাও, আর ওদের টিফিনগুলো আমি প্যাক করে দিচ্ছি। আর ছোট বৌমাকে একটু খাবারটা রুমের মধ্যে দিয়ে এসো, তাহলেই হবে। মা, প্রথম থেকে এত লাই দিয়ে মাথায় ওঠাবেন না বৌমাকে, পরে আর সামাল দিতে পারবেন না কিন্তু। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি না হয় খাবারটা দিয়ে আসছি, কিন্তু আমি রোজ দিন কিন্তু খাবার দিয়ে আসতে পারবো না। ওকে বলবেন আমাদের সাথে ডাইনিং টেবিলে যেন খাওয়া অভ্যেস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় বলে দেব। তুমি যাও, এখন খাবারটা দিয়ে এসো। আর শোনো, ওকে কিন্তু হালকা তেলে রান্না করা কিছু খাবার দেবে। ও আমাকে বলেছে যে ও ডিপ ফ্রাই কিছু জিনিস ব্রেকফাস্টে খাওয়া পছন্দ করে না। শোনো বৌমা, পরের দিন থেকে না হয় ওকে একটু ইডলি ধোসা এই টাইপের কিছু খাবার বানিয়ে দিও। শর্মিষ্ঠা কিছু না বলে গজগজ করতে করতে কাজলের রুমে খাবার নিয়ে চলে গেল। এরম ভাবেই কিছুদিন কাটতে থাকলো। কাজল সেরকম একটা ঘরের কোনো কাজই করতো না। এমনিতে কাজল খুব ভালো মনের মেয়ে ছিল, কিন্তু শর্মিষ্ঠা তাকে একদমই বুঝতে পারতো না। কিছুদিন পর আরে ছোট বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? যাও যাও, এই সমস্ত কাজ এখন তোমাকে করতে হবে না। তুমি এখন যাও, ছেলের সঙ্গে ঘোরাঘুরি করো, মুভি দেখে এসো, শপিং করো, একটু নিজেদের মধ্যে সময় কাটাও। তারপর তো রান্নাবান্না আছেই সারা জীবন। আর রান্নাবান্না সমস্ত কিছু আমি আর তোমার বড় যা মিলে দেখে নেব। তুমি যাও, ঘুরে এসো। বাবা মা, আপনি তো ছোট বৌমাকে পুরো পাখির মতো উড়তে দিচ্ছেন আকাশে। কই, আপনি তো গরমে আমার কষ্টটা কোনোদিনও ভেবে দেখেননি? আমি কত কষ্ট করে সারাদিন রান্না বান্না করি, তারপর আপনাদের সমস্ত লোকের সেবা যত্ন করি। কই, আমাকে তো কোনোদিনও এরকম ছুটি দিতে ইচ্ছে করে না আপনার? বড় বৌমা, তোমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হলো। তুমি মনে করে দেখো, প্রথম 2 বছর তুমি কোনো কাজই করনি, সমস্ত কাজ আমিই করেছি। তোমাকেও এভাবেই আমার ছেলের সঙ্গে ঘুরতে যেতে দিতাম। এখনো তো তোমার কোনো বাধা নেই। এই তো কদিন আগেই তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখে এলে। আর তাছাড়া মনে মনে এত হিংসা করো না, ও তো তোমার ছোট যা নাকি। কি, আপনি আমাকে হিংসুটে বললেন, তাও আবার এই নতুন বৌমার কাছে? ঠিক আছে, আমি না হয় আপনাদের চোখে খারাপ, আপনি থাকুন আপনার ছোট বৌমাকে নিয়ে। এই বলে শর্মিষ্ঠা রাগ করে নিজের ঘরে চলে গেল। কাজলের খারাপ লাগলেও সে কিছুই বলল না। আজকে বড়লোক বাড়ির মেয়ে এসেছে বলে আমার শাশুড়ি মা আমাকে কথা শোনাতে ছাড়লো না। তার মানে আমার মা ঠিকই বলেছিল যে ও বড়লোক বাড়ির মেয়ে বলেই শাশুড়িকে ঠিক বশ করে ফেলবে। আমি তো বোকার মতন ভাবলাম যে আমার শাশুড়ি মা বোধহয় আমাকে খুবই ভালোবাসেন, আর আমি ভাবলাম যে আমার মা সবসময় আমাকে খারাপ বুদ্ধিই দেয়। এই বলে শর্মিষ্ঠা তার মাকে ফোন করে এবং সমস্ত কিছু ঘটনা তার মাকে খুলে বলে। তার মা সমস্ত শুনে বলে, দেখেছিস তো, তোকে প্রথম দিনেই আমি বলেছিলাম আর সাবধানও করেছিলাম যে বড়লোক বাড়ির মেয়ে আসছে বউ হয়ে, দেখবি তোর কদর কমে যাবে। তুই দেখলি তো আমার কথা কেমন মিলে গেল। ঠিকই বলেছো মা, আমি তখন ভাবতাম আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসেন, তাই উনি বোধহয় এরকম কাজ করতেই পারেন না। তাই তখন তোমার ওপর আমার খুব রাগ হয়েছিল। আর শোনো মা, এখন তুমি এই সমস্ত কথা না বলে তুমি আমাকে এখন বলো যে আমার কি করা উচিত। এই বলে শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠাকে বিভিন্ন রকমের কুবুদ্ধি দিতে থাকে এবং পরদিন থেকেই শর্মিষ্ঠার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সব সময় সমস্ত কাজে অসহযোগিতা শুরু করে, তাই বাধ্য হয়ে তার শাশুড়ি মাকে সংসারের হাল ধরতে হয়। তাকে রান্না করতে বললে সে সব সময় এড়িয়ে যেত। তাছাড়া বাড়ির কোনো কাজই সে সেরকমভাবে করতো না, সারাদিন নিজের ঘরে বসে থাকতো এবং রেস্ট করতো। এরকমই একদিন বাড়ির সবাই মিলে পিৎজা পার্টি করছিল। শর্মিষ্ঠা তখন বাড়ি ছিল না। বাইরে থেকে এসেই শর্মিষ্ঠা বলল, ও আচ্ছা, আমি কোনো কাজ করছি না কদিন ধরে বলে আমাকে আপনারা কোনো পার্টিতে ইনক্লুড করছেন না, তাই তো? আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আপনারা আমাকে ইগনোর করছেন। আর আপনারা পিৎজা পার্টি করে নিলেন আমি না থাকায়।
আমার জন্য পিৎজা রাখলেনও না, নিজেরাই সমস্ত কিছু খেয়ে নিলেন। আর মা, আপনার ছোট বৌমা ডাইনিং রুমে এসি লাগিয়ে দিয়েছে বলে আপনি তো দেখছি ছোট বৌমাকে কোথায় রাখবেন সেটাই বুঝতে পারছেন না। ঠিক আছে, আপনারা সবাই খান। আমার পিৎজা খেতে ইচ্ছে করলে আমি অর্ডার দিয়ে না হয় খেয়ে ফেলবো। আপনাদের মানসিকতা আমার জানা হয়ে গেল। মা, না না দিদি, তুমি একই কথা ভাবছো। আমি সবার জন্য পিৎজা আনিয়েছি। তোমারটা তো কিচেনে রাখা আছে, তুমি আসছিলে না তাই তোমারটা কিচেনে রাখা আছে। তুমি এখানে বসো সবার সাথে, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি তোমার পিৎজাটা। কাজলের এরকম কথা শুনে শর্মিষ্ঠা কিছুটা অবাক হলেও শর্মিষ্ঠার রাগ কিন্তু একটুও কমলো না। না না, তোদের পিৎজা তোরাই খা, আমার ওসব কিছু লাগবে না, আমি ঘরে চলে গেলাম। এরকমভাবেই শর্মিষ্ঠার হিংসা দিনের পর দিন বাড়তেই থাকে কাজলের প্রতি। কাজল বড়লোক বাড়ির মেয়ে হলেও কাজলের স্বভাব চরিত্র কিন্তু খুব ভালো ছিল। সে সবসময় চাইতো সবার সাথে মিলেমিশে থাকতে, কিন্তু শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার কানে বিষ ঢালায় শর্মিষ্ঠা কোনোভাবেই কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিল না। এরকমই একদিন শর্মিষ্ঠার শাশুড়ি গিফট নিয়ে আসলো। কাজল, দেখো এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। এটা একটা স্বর্ণচুরি শাড়ি, তোমাকে পরলে খুব মানাবে। কিছুদিন পর বাড়িতে একটা পুজো রাখবো, তাই তুমি এই শাড়িটা পরে অবশ্যই বসো পুজোতে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বৌমা, এই শাড়িটা রেখে দাও যত্ন করে। ও আচ্ছা, এখন নতুন বৌমাকে শাড়ি গয়না সমস্ত কিছুই দেওয়া হচ্ছে, ভুলেই গেছে যে আরেকটা বৌমা আছে বলে। ঠিক আছে, এই শাড়ি যদি আমি নষ্ট করে না দিয়েছি তাহলে আমার নামও শর্মিষ্ঠা নয়। পরদিন সকালবেলা কাজল যখন তার রুমে ছিল না, তখন সে চুপি চুপি গিয়ে কাজলের ওই সুন্দর স্বর্ণচুরি শাড়িটার ওপর কালো রং ফেলে দেয় এবং শাড়িটিকে যেভাবে ভাঁজ করা ছিল সেভাবেই রেখে দিয়ে চলে আসে। কিছুদিন পর বাড়িতে পুজোর সময় কাজল ওই শাড়িটা পরতে গেলে দেখতে পায় শাড়িতে কালো রং লেগে আছে। এদিকে পুজোর দিন সকালবেলা, বড় বৌমা, এ নাও, তোমার জন্য আমি একটা সেম স্বর্ণচুরি শাড়ি কিনে রেখেছিলাম। ওই দিন তুমি বাড়ি ছিলে না তাই তোমাকে দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম তোমাকে এটা দিয়ে সারপ্রাইজ দেব। তুমিও কিন্তু আজকে এই শাড়িটা পরেই পুজোতে বসো। আমি ছোট বৌমাকে এরকমই একটা শাড়ি দিয়েছি। এই সমস্ত দেখে শুনে শর্মিষ্ঠা একেবারে অবাক হয়ে যায় এবং শর্মিষ্ঠা সমস্ত কৃতকর্মের জন্য মনে মনে খুবই খারাপ লাগতে থাকে তার। হঠাৎ করে কাজল চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সেই শুনে শর্মিষ্ঠা এবং শর্মিষ্ঠার শাশুড়ি কাজলের রুমে যায়। মা, দিদি, দেখো তোমরা, আমার কেমন শাড়িটা নষ্ট হয়ে গেছে, কি করে যে কালো রং পড়ে গেছে আমি জানি না। এবার কি হবে? আমি তো এই শাড়িটা পরে আর পুজোতে বসতেই পারবো না। আমিও কত আশা করেছিলাম এই শাড়িটা পরে পুজোতে বসবো। এই বলে কাজল কান্নাকাটি শুরু করে দেয়। আর কাজলের কান্নাকাটি দেখে শর্মিষ্ঠা সমস্ত ঘটনা খুলে বলে এবং সমস্ত কথা শুনে সকলে শর্মিষ্ঠার ওপর খুব রাগ করে। তারপর শর্মিষ্ঠা সকলের কাছে ক্ষমা চাইলে শর্মিষ্ঠাকে সকলে ক্ষমা করে দেয় এবং শর্মিষ্ঠার শাশুড়ি বলে, বড় বৌমা, তুমি কেন কাজলকে নিজের কম্পিটিটর মনে করেছিলে কে জানে। ও তো তোমার ছোট বোনের মতো। তোমার দেওরকে তুমি ভাই বলে ডাকো, তাহলে ও তো তোমার ছোট বোনের মতোই হবে। তাছাড়া আমি দুই বৌমাকেই সমান চোখে দেখি। এরকম কোনোদিনও হয়নি যে আমি ওর জন্য কিছু এনেছি, তোমার জন্য কিছু আনিনি। আর তাছাড়া এই সমস্ত ছাড়ের কথা যেগুলো বলছো, আমিও তোমাকে দিয়েছিলাম, সেরকমভাবেই ছোট বৌমাকেও এখন দিচ্ছি। তাই হিংসা করো না বৌমা, দুজনে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করো, এটাই আমি চাই। তারপর থেকে শর্মিষ্ঠা কাজল দুই বৌমা মিলে খুব আনন্দের সঙ্গে সুখে শান্তিতে সংসার করা শুরু করে এবং শর্মিষ্ঠার মায়ের কথা শর্মিষ্ঠা একটুও শুনতো না। আর শর্মিষ্ঠার মাকে শর্মিষ্ঠা ফোন করে বাজে পরামর্শ দিতেও মানা করেছিল। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।